আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্পেশাল ক্লাস 5 এবং জিকে ক্লাস 3-এ তোমাদেরকে স্বাগতম। এর পূর্বে মোট আমাদের 4টি ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। জিকে 2টি ক্লাস অনুষ্ঠিত হয়েছিল, বাংলার মূলত 2টি ক্লাস অনুষ্ঠিত হয়েছিল এবং আমাদের স্পেশাল ক্লাস 5 এবং জিকে ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউগুলো আছে সেগুলোর বিস্তারিত দেখার চেষ্টা করব। এই টপিকগুলো থেকে আশা রাখতে পারো যে এখানে যেই টপিকগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তোমার কাজ হবে সেই টপিকগুলোতে একটু বেশি পরিমাণে চর্চা করা, তাহলে কিন্তু এই টপিকগুলোতে তুমি একদম মাস্টার হয়ে যাবে এবং এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তো আমাদের যে প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়? আমরা দেখি যে প্রাচীন বাংলার যে শাসনামল, এই প্রাচীন বাংলার শাসনামল থেকে কিন্তু প্রশ্ন থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তো এই যে কৈবর্ত বিদ্রোহ, এই বিদ্রোহটা আমরা দেখতে পাই মূলত পাল আমলে। কোন আমলে দেখতে পাই? এটা আমরা দেখতে পাই মূলত পাল আমলে। আচ্ছা, এই যে পাল আমল তোমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছিল যে এই যে পাল আমল যেটি রয়েছে, এই পাল আমলে মূলত তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। কোন ধর্মাবলম্বী ছিল? তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। যেহেতু তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এই জন্য দেখা যায় যে তারা মূলত যে মাছ মাংস রয়েছে এগুলো খাওয়ার প্রতি তারা মানুষকে আনইন্সপায়ার করতো, ঠিক আছে, মানে মানুষকে অনুদ্বুদ্ধ করতো, অর্থাৎ মানুষকে বলতো যে এগুলো খাওয়া যাবে না। তো সেই সময় যারা জেলে ছিল, এই জেলে সম্প্রদায় মূলত এই যে পাল রাজা, এই পাল রাজাদের সময় কিন্তু কি করে, পাল রাজাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে, যেইটা মূলত কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। তা আমরা যদি একটু বিস্তারিত দেখি কৈবর্ত বিদ্রোহ নিয়ে, কৈবর্তরা মূলত জেলে শ্রেণীর মানুষ ছিল এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় অহিংস নীতির কারণে মাছ মাংস খাওয়ার বিরোধী ছিলেন। এজন্য কৈবর্তরা নানা নির্যাতনের শিকার হয়। এই অসন্তোষ থেকে দ্বিতীয় মহিপালের সময়ে, কার সময়ে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কার সময়ে? দ্বিতীয় মহিপালের সময়ে আমরা দেখতে পাই যে এই যে কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় এবং এই বিদ্রোহে নেতা ছিলেন মূলত দিব্য বা দিব্যক। গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে যে কৈবর্ত বিদ্রোহে নেতা কে ছিল? দিব্য বা দিব্যক। এবং এই বিদ্রোহের মাধ্যমে কিন্তু কৈবর্তরা বরেন্দ্র অঞ্চল কিন্তু দখল করে নেয়। অনেক সময় একটা প্রশ্ন থাকে যে বরেন্দ্র, এই যে বরেন্দ্র কোন অঞ্চলের প্রাচীন নাম? বরেন্দ্র হচ্ছে মূলত রাজশাহী বা রংপুর অঞ্চলের প্রাচীন নাম, ঠিক আছে, রাজশাহী অঞ্চলের বরেন্দ্র হচ্ছে মূলত রাজশাহী অঞ্চলের প্রাচীন নাম, ঠিক আছে। এই যে রাজশাহী অঞ্চল, এই দিকে মূলত বরেন্দ্র জনপদ ছিল। তারপর আমরা দেখতে পাই পরে পাল রাজা রামপাল সামন্ত রাজাদের সহায়তায় বরেন্দ্র পুনরুদ্ধার করেন। সামন্ত রাজা বলতে কি? সামন্ত রাজা বলতে বোঝানো হচ্ছে এখানে স্থানীয় যে সকল জমিদার ছিল, যেই সকল রাজা ছিল, তাদের সহায়তায় কিন্তু রামপাল পরবর্তীতে এই যে এই বরেন্দ্র কিন্তু পুনরুদ্ধার করেন। তাহলে আমরা এইখান থেকে যেই তথ্যটা গুরুত্বপূর্ণ তোমার মাথায় রাখতে হবে, পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং এই যে কৈবর্ত বিদ্রোহ এটা সংগঠিত হয় দ্বিতীয় মহিপালের সময়ে এবং এই বিদ্রোহের নেতা ছিল দিব্য বা দিব্যক এবং পরবর্তীতে রামপাল কিন্তু পরবর্তীতে এই বরেন্দ্র অঞ্চল দখল করেন বা পুনরুদ্ধার করেন সামন্ত রাজাদের সহায়তায়। এই তথ্য থেকে এই স্লাইড থেকে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে যদি আমরা পাল বংশ নিয়ে একটু দেখার চেষ্টা করি, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম আমাদের প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, কিন্তু পাল বংশ নিয়ে আমরা বিস্তারিত পড়েছিলাম। তারপর আমরা একটু দেখছি, যেহেতু এই টপিকটা থেকে আমাদের প্রশ্ন থাকে। বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ ছিল পাল রাজবংশ এবং পাল রাজবংশ মূলত প্রতিষ্ঠা করেন গোপাল। পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন মূলত গোপাল এবং পাল রাজবংশ কিন্তু প্রায় 400 বছর কিন্তু শাসন ক্ষমতা পরিচালনা করেছিল। তাদের রাজধানী ছিল পাটালিপুত্রে। পাটালিপুত্র কোন জায়গায়? পাটালিপুত্র হচ্ছে মূলত ভারতের যে বিহার রাজ্যের বর্তমান রাজধানী হচ্ছে পাটনা। এই পাটনারই মূলত প্রাচীন নাম হচ্ছে মূলত পাটালিপুত্র, ঠিক আছে। পাল যুগকে বিবেচনা করা হয় বাংলায় প্রাচীন ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় যুগ হিসেবে। তোমার প্রশ্ন আসতে পারে, বাংলায় প্রাচীন ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় যুগ হিসেবে কোন যুগকে বিবেচনা করা হয়? পাল যুগকে বিবেচনা করা হয়। গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাংলায় প্রাচীন ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় যুগ হিসেবে পাল যুগকে বিবেচনা করা হয়। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল। তারপরে আমরা দেখতে পাই এই যে ধর্মপাল কিন্তু নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন, যা মূলত সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এবং এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার, এটি কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
সাইট, এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং যে রামসার সাইট রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। আমরা জানি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে মূলত তিনটা, একটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, দ্বিতীয় হচ্ছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং তৃতীয় হচ্ছে সুন্দরবন। এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে, আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু বলেছিলাম। তারপরে আমরা দেখতে পাই সেন বংশ নিয়ে সমগ্র বাংলার ওপর প্রথম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন মূলত সেন বংশের যে রাজারা ছিল তারা। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, গুরুত্বপূর্ণ, সেন বংশের প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন। অপরদিকে যে কৌলিন্য প্রথা, এই কৌলিন্য প্রথার প্রবর্তন করেন মূলত বল্লাল সেন, ঠিক আছে, কৌলিন্য প্রথার প্রবর্তন করেন বল্লাল সেন। সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন, সর্বশ্রেষ্ঠ রাজা ছিল বিজয় সেন এবং এই সেন বংশের পতন ঘটে ১২০৪ সালে তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন মূলত তিনি ১৭ জন সৈন্য নিয়ে যখন এই লক্ষণ সেনকে পরাজিত করেন তখন কিন্তু এই সেন বংশের কিন্তু পতন ঘটে। এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রাচীন বাংলার শাসনামল থেকে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা নাকি উর্দু, এটা নিয়ে কিন্তু এক রকমের মতবিরোধ দেখা দেয় এবং এই অঞ্চলে যারা বুদ্ধিজীবী ছিল বা ইন্টেলেকচুয়াল ছিল তারা কিন্তু শুরুতেই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত এই জন্য কিন্তু যুক্তি তর্ক এই জিনিসগুলো উপস্থাপন করতে থাকে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে রাষ্ট্রভাষা সংগ্রামের জন্য একটা প্রতিষ্ঠান বা একটা হচ্ছে বলতে পারি যে একটা হচ্ছে অর্গানাইজেশন গঠন করা হয় যেটা হচ্ছে তমদ্দিন মজলিস এবং এই তমদ্দিন মজলিস গঠন করেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কিন্তু এই যে তমদ্দিন মজলিস, এই তমদ্দিন মজলিস গঠন করা হয়। তো নানান পরিক্রমায় মূলত ভাষা আন্দোলন হয় এবং ভাষা আন্দোলনের পরবর্তীতে আমরা দেখতে পাই পাকিস্তান কিন্তু মেনে নেয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা এবং উর্দু দুইটা ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় ১৯৫৬ সালে। তোমার একটা প্রশ্ন আসে যে কত সালের সংবিধানে মূলত বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এই যে প্রশ্নটা চলে এসছে এখানে আছে ১৯৫৬ সালের সংবিধানে মূলত বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে উত্তর হবে ১৯৫৬ সালের সংবিধানে। আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় সেখানে মূলত জানতে চাওয়া হয় কত সালের গণপরিষদে কত সালে মূলত বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? গণপরিষদে স্বীকৃতি দেওয়া হয় ১৯৫৪ সালের ৭ই মে। ১৯৫৪ সালের ৭ই মে কিন্তু গণপরিষদের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫৪ সালের ৭ই মে কিন্তু গণপরিষদে ১৯৫৪ সালের ৭ই মে কিন্তু গণপরিষদে স্বীকৃতি দেওয়া হয়। এই জিনিসগুলো বিস্তারিত আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধের যে সকল শিল্প সাহিত্য সংস্কৃতিগুলো রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক রয়েছে, কোন দেশ স্বীকৃতি দিয়েছে, এই জিনিসগুলো খুব সহজে তোমাদেরকে পড়ানো হবে এবং এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে। যারা পেইড ব্যাচে ভর্তি হওনি এই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ এই জিনিসগুলো খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে আশা করা যায় 2টা থেকে 3টা প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে, 2টা থেকে 3টা প্রশ্ন কিন্তু এই যে মুক্তিযুদ্ধ বা পাকিস্তান আমল বা ব্রিটিশ আমল এখান থেকে কিন্তু কমন থাকবে। তো এই যে টপিকটা খুব ভালো করে দেখবে। তারপরে পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পোড়ামাটি নীতিটা আসলে কি যদি একটু বোঝানোর চেষ্টা করি, পোড়ামাটি নীতি হচ্ছে যখন শত্রু বাহিনী অপর শত্রু বাহিনীর কোনো একটা জায়গায় হামলা করে। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বোঝাই, পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে আক্রমণ করছিল তো তখন তারা পোড়ামাটি নীতি অবলম্বন করেছিল। পোড়ামাটি নীতিটা কি? পোড়ামাটি নীতি হচ্ছে যখন যেই জায়গায় তারা যায় সেখানকার সব কিছু ধ্বংস করে দিবে। ফর এক্সাম্পল একটা গ্রামে গেল, সেই গ্রামে গিয়ে হাট বাজার স্কুল কলেজ যা আছে সব ধ্বংস করে দিবে, ঠিক আছে। ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা যাতে কেউ ইউজ করতে না পারে, মুক্তিবাহিনী যাতে ওই জায়গাটাকে পরবর্তীতে প্রতিরোধের জন্য ইউজ করতে না পারে, এই জন্য ওই অত্র অঞ্চলের সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে মূলত পোড়ামাটি নীতি। এবং এই নীতি নিয়েই পাকিস্তানি বাহিনী কিন্তু মুক্তিযুদ্ধে আমরা দেখতে পাই ২৬শে মার্চের পরে এই অঞ্চলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তো এই পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? তাহলে হবে পাকিস্তান বাহিনীর জন্য এই পোড়ামাটি নীতি মূলত প্রযোজ্য ছিল। তো আমরা দেখতে পাই পাকিস্তানি জল্লাদ ইয়াহিয়া খান এর পোড়ামাটি নীতি নিয়েই ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে চূড়ান্তভাবে গণহত্যায় নেমেছিল পাকিস্তানি বাহিনী। এবং ইয়াহিয়া খানের একটা উক্তি আছে যেটা থেকে প্রশ্ন আসে অনেক সময়, এদেশের মানুষ চাই না মাটি চাই, এটি কার উক্তি? এটি হচ্ছে ইয়াহিয়া খানের উক্তি। অর্থাৎ এই দেশের মানুষের জীবনের এগুলোর আমাদের দরকার নেই, আমাদের দরকার এই দেশের মাটি, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্নে আইআরজিসি কোন দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী? আমরা দেখি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতে পারে,
ঠিক আছে, সাম্প্রতিক থেকে যেহেতু তোমাদের জন্য 50টা প্রশ্ন আসবে, ঠিক আছে, যেহেতু তোমাদের 50টা প্রশ্ন আসবে, সাম্প্রতিক থেকে আশা করতে পারো 5 থেকে 6টা প্রশ্ন থাকবে, 5 থেকে 6টা প্রশ্ন থাকবে। সুতরাং তোমাদের সাম্প্রতিক কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু একটা লেকচার কিন্তু সাম্প্রতিকের জন্য রাখা হয়েছে। এছাড়া কিন্তু আমাদের কিছু ফ্রি ক্লাস যাবে, যেখানে শর্ট ভিডিওতে আমরা কিছু সাম্প্রতিক দেখানোর চেষ্টা করব। তো এই যে আইআরজিসির পুনরূপ হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হচ্ছে এই আইআরজিসির মূলত পূর্ণ নাম, এবং এই আইআরজিসি হচ্ছে মূলত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর নাম। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর নাম হচ্ছে আইআরজিসি। যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ চলছে এখনও, যদিও চুক্তির ভেতরে আছে, আমরা চুক্তি ভঙ্গ দেখতে পাচ্ছি, তো এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, মোসাদ নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মোসাদ কোন দেশের গোয়েন্দা বাহিনীর নাম, পরবর্তীতে যেই অপারেশনগুলো হচ্ছে সেই অপারেশনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেই প্রণালীটার নাম আসছে বারবার ঘুরে ফিরে হরমুজ প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে, ইরানের যে সকল দ্বীপের নাম আসছে, বিশেষ করে খার্ক দ্বীপের আলোচনা আসছে বারবার, এই জায়গাগুলো থেকে কিন্তু সাম্প্রতিকে তোমাদের প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে, জাতিসংঘের 4র্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এই সকল সংস্থা। তোমার জাতিসংঘ থেকে প্রশ্ন আসতে পারে, আসিয়ান থেকে প্রশ্ন আসতে পারে, সার্ক থেকে প্রশ্ন আসতে পারে, কমনওয়েলথ থেকে প্রশ্ন আসতে পারে, বিমস্টেক থেকে প্রশ্ন আসতে পারে। এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো কিন্তু বিস্তারিত তোমাদের পড়ানো হবে। তো আমাদের টপিক ভিত্তিক লেকচার একেই কিন্তু এই জিনিসগুলো পড়ানো হবে। তো আমরা জাতিসংঘকে দেখতে পাই যে জাতিসংঘ কিন্তু এই যে নারীদের জন্য কিন্তু অনেকগুলো সম্মেলন আয়োজন করেছিল, যেখানে আমরা প্রথম যে সম্মেলন, এই প্রথম সম্মেলন দেখতে পাই আমরা মেক্সিকোতে। ঠিক আছে, তোমাকে যদি বলে জাতিসংঘের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়, মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। এবং জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নারী সম্মেলন, সেটাকে বলা হয় 4র্থ নারী সম্মেলন। এবং এই 4র্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিং, চায়নাতে, যেটা অবস্থিত 1995 সালে। বেইজিং, চীনের যে বেইজিংয়ে 1995 সালে কিন্তু জাতিসংঘের 4র্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন এই যে নারী সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছিল, চলো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণগুলো আমি একটু দাগিয়ে দেই। প্রথম যে নারী সম্মেলন, এটা তোমাকে পড়তে হবে, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। প্রথম নারী সম্মেলন থেকে প্রশ্ন থাকে। তো জাতিসংঘের যে প্রথম নারী সম্মেলন, এটা অনুষ্ঠিত হয়েছিল, আগেই বলেছি, মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল 1975 সালে। এটা সব কিছু তোমার পড়তে হবে, সালটাও পড়তে হবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই জিনিসটা পড়তে হবে। দ্বিতীয় মূলত নারী সম্মেলন হচ্ছে কোপেনহেগেন, ডেনমার্কে অনুষ্ঠিত হয়েছিল 1980 সালে, তার ঠিক 5 বছর পরে। তৃতীয় নারী সম্মেলন নাইরোবি, কেনিয়াতে অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। এবং 4র্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেইজিং, চীন 1995 সালে। এইটা গুরুত্বপূর্ণ। প্রথম এবং সর্বশেষ যেটা আছে, এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রেখে তারপর পরীক্ষার হলে যেতে হবে। পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি আসিয়ান জোটভুক্ত নয় কোনটি? প্রশ্নটাতে বিস্তারিত যাওয়ার আগে তোমরা যারা এই স্লাইডটি পেতে চাও, স্লাইডটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই একটা কমেন্ট করতে হবে, তাহলে আমরা অটোমেশনের মাধ্যমে কিন্তু এটা তোমাদেরকে পাঠিয়ে দেব। DCU GK পরবর্তীতে লিখবা 3, ঠিক আছে, এটা কমেন্ট করলে মূলত অটোমেশনের মাধ্যমে তোমাদের স্লাইড পাঠিয়ে দেওয়া হবে। অথবা তুমি যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখতে পারো। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে GK উইথ নাইম। এই ইউটিউব চ্যানেল থেকে মূলত যে তোমাদের যে পিন কমেন্ট, এই পিন কমেন্টে কিন্তু বা ডেসক্রিপশনে দুইটা জায়গায় চেক করবে, সেখানে কিন্তু এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পেতে পারো। ঠিক আছে, স্লাইডের জন্য আমাদের পেজে ইনবক্স করার কোনো দরকার নেই, হয় তুমি এই কমেন্টটা করলে ফেসবুকের মাধ্যমে পাবা, অথবা ইউটিউব চ্যানেলে গেলে সেখানে পিন কমেন্টে বা ডেসক্রিপশনে পাবা। তো আমাদের যে প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি আসিয়ান জোটভুক্ত নয়? খেয়াল করো, এই যে জাতিসংঘ, আমরা বলেছি জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এই টপিকটা তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, এবং এখানে 2টা থেকে 3টা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো আসিয়ানের পূর্ণরূপ কি? আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট মানে কি? সাউথ মানে আমরা জানি কি, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, সাউথ মানে কি? সাউথ মানে হচ্ছে দক্ষিণ, এবং ইস্ট মানে হচ্ছে পূর্ব।
তার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সকল দেশ অবস্থিত তাদের নিয়ে যে আন্তর্জাতিক সংস্থাটা রয়েছে বা এই অঞ্চলের যে দেশগুলো নিয়ে যে সংস্থাটা রয়েছে সেটা হচ্ছে মূলত আসিয়ান। এবং আসিয়ানের জোটভুক্ত নয় কোনটি? আসিয়ানের জোটভুক্ত নয় মূলত দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া আসিয়ানের জোটভুক্ত নয়। এখন আসিয়ান নিয়ে একটু পড়াশোনা করি চলো, এবং আসিয়ান জোটভুক্ত কোন দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টেকনিকের মাধ্যমে পড়ার চেষ্টা করব। তো এই যে আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অনেক সময় এই পূর্ণরূপটা চলে আসে এবং তোমাকে বলে যে আসিয়ানের পূর্ণরূপ কি, তো পূর্ণরূপটা তোমাকে জানতে হবে। তারপরে সদস্য দেশ কয়টি? সদস্য দেশ হচ্ছে 11টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর। এই তথ্যটাও গুরুত্বপূর্ণ, সদস্য দেশ হচ্ছে 11টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর। এটা মনে রাখার উপায় কি? দেখো এই প্রশ্নটাতে তোমাকে বলেছে নিচের কোনটি আসিয়ান জোটভুক্ত নয়, অর্থাৎ আসিয়ান জোটভুক্ত কোন দেশ রয়েছে এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবং এই মনে রাখার টেকনিকটা হচ্ছে এমটিবি এর ফিল্ম দেখলে বিসিএসএ হবে না। এমটিবি এর ফিল্ম দেখলে বিসিএসএ হবে না। এখানে এম মানে হচ্ছে মালয়েশিয়া, টি মানে হচ্ছে থাইল্যান্ড, ভি মানে হচ্ছে ভিয়েতনাম, এফ মানে হচ্ছে ফিলিপাইন্স। দেখো এফ মানে কিন্তু ফিলিপাইন্স, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমরা এফ কে ফিলিপাইন্স লিখেছি কিন্তু ফিলিপাইন্স পি দিয়ে শুরু হয়। আই মানে হচ্ছে ইন্দোনেশিয়া, এল মানে হচ্ছে লাওস, এখানে এম মানে হচ্ছে মায়ানমার। তারপরে আমরা দেখতে পাই বিসিএস এর বি মানে হচ্ছে ব্রুনেই, সিতে হচ্ছে ক্যাম্বোডিয়া এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর। এখানে মূলত 10টা দেশ রয়েছে। তার পাশাপাশি তুমি আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে মূলত কি পূর্ব তিমুর, ঠিক আছে, পূর্ব তিমুর, এটা তুমি আলাদা মনে রাখবা যেহেতু পূর্ব তিমুর সর্বশেষ, এটা মনে রাখতে পারো এইভাবে। তো এইভাবে তুমি মূলত যে 11টা দেশ রয়েছে 11টা দেশ মনে রাখতে পারো। এবং তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই জায়গা থেকে সর্বশেষ সদস্য কোন দেশ, আসিয়ানের পূর্ণরূপ, তারপরে আসতে পারে যে তোমার আসিয়ান মূলত কোন অঞ্চলের, এশিয়ার কোন অঞ্চলের দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দেশগুলো নিয়ে আসিয়ান গড়ে উঠেছে, তারপরে আসিয়ানের কোন দেশটি আসিয়ানের সদস্য নয়, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই জন্য এই যে ছন্দ যেটা দিছি এটা হচ্ছে তুমি মনে রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমার আশা করা যায় যে আসিয়ান থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু একে এক মোটামুটি কমন পাবা। পরবর্তী প্রশ্নে, কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ওপেক নিয়ে কিন্তু অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। ওপেক কি? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পেট্রোলিয়াম মানে কি? পেট্রোলিয়াম মানে হচ্ছে তেল, ঠিক আছে, পেট্রোলিয়াম মানে হচ্ছে তেল। এখন এই যে তেল, অর্থাৎ এই সংস্থাটা হচ্ছে যেই সকল দেশ মূলত তেল রপ্তানি করে তাদেরকে নিয়ে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে মূলত ওপেক, অর্থাৎ যে সকল দেশ তেল রপ্তানি করে। তো যেই দেশটি মূলত এই যে ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল সেটি হচ্ছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা কিন্তু এই যে ওপেক, এই ওপেক মূলত প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। ওপেক নিয়ে তোমাকে হচ্ছে বিস্তারিত জানতে হবে এবং ওপেক নিয়ে যা জানতে হবে সেটা কিন্তু স্লাইডে অ্যাড করা আছে। ওপেকের যে পূর্ণরূপ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং ওপেক যখন গঠন করা হয়েছে তখন মূলত সদস্য ছিল 5টি, ইরাক, ইরান, কুয়েত, ভেনিজুয়েলা এবং হচ্ছে সৌদি আরব। এবং ওপেকের বর্তমান সদস্য কিন্তু 12টি নয়, ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 11টি। ওপেকের বর্তমান সদস্য কয়টি? 11টি। কেন 11টি? এই ওপেক থেকে কিন্তু রিসেন্টলি সংযুক্ত আরব আমিরাত বের হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত কিন্তু বের হয়ে গিয়েছে। সংযুক্ত আরব আমিরাত কিন্তু এই যে ওপেক, এই ওপেক থেকে কিন্তু বের হয়ে গিয়েছে। এখন ওপেকের সদস্য দেশ হচ্ছে 11টি। খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে আমরা দেখতে পাই যে ওপেকের আরব এশীয় দেশ বা মুসলিম দেশ হচ্ছে মূলত ইরান, ঠিক আছে। ইরান কিন্তু মূলত আরব যে উপদ্বীপ আছে আরব উপদ্বীপে নয়, ঠিক আছে। সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো এবং বর্তমান মহাসচিব হচ্ছে হাইথামাল গাইস এবং এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এটা গুরুত্বপূর্ণ, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, এই তথ্যটা মাথায় রাখবে, এটা গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে আরব বা হচ্ছে এশীয় দেশ বা হচ্ছে মুসলিম দেশ হচ্ছে ইরান, এই জিনিসটা মাথায় রাখবে। আরব এশীয় দেশ এবং হচ্ছে মুসলিম দেশ হচ্ছে ইরান, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে এখানে 5টা সদস্যের মনে রাখতে পারো, এই তথ্যটা অবশ্যই মাথায় রাখবে যে ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 11টি, সর্বশেষ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এটা থেকে বের হয়ে গিয়েছে। পরবর্তীতে কিন্তু 12টি সদস্য থেকে ক্রমান্বয়ে 11টি সদস্য নেমে এসেছে। পরবর্তী প্রশ্নে, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? এটা মূলত দৈনন্দিন বিজ্ঞান বা ভূগোল থেকে দেওয়া হয়েছে। এই টাইপের প্রশ্ন একটু কম আসে বা কম আসার সম্ভাবনা রয়েছে, তবুও এই জিনিসগুলো থেকে যদি প্রশ্ন আসে তুমি যাতে পারো এই জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে মূলত ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। এই যে কোন যন্ত্র দিয়ে মূলত কোন জিনিসটা মাপা হয় এই জিনিসগুলো আমরা চলো এক স্লাইডের মাধ্যমে দেখে ফেলার চেষ্টা করি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই মূলত এখানে অ্যাড করা হয়েছে। বায়ুর আর্দ্রতা নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, এটা গুরুত্বপূর্ণ। হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম।
তরলের ঘনত্ব পরিমাপ করার জন্য হাইড্রোমিটার ব্যবহার করা হয়। দুধের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ল্যাক্টোমিটার, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উষ্ণতা পরিমাপের জন্য থার্মোমিটার, হৃৎপিণ্ডের গতি নির্ণয়ের জন্য কার্ডিওগ্রাফ, বৃষ্টির পরিমাণ নির্ণয়ের জন্য রেইন গেজ, গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। সূর্য এবং অন্যান্য গ্রহের কৌণিক দূরত্ব নির্ণয়ের জন্য সেক্সট্যান্ট যন্ত্র, সূর্য এবং অন্যান্য যে সকল কৌণিক দূরত্ব আছে এটা নির্ণয়ের জন্য মূলত সেক্সট্যান্ট যন্ত্র, সূর্যের সাথে অন্যান্য গ্রহের কৌণিক দূরত্ব কত এটা মাপার জন্য সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে মূলত এটা মাপা হয়, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখতে পাই বায়ুর গতিবেগ নির্ণয়ের জন্য মূলত অ্যানিমোমিটার, এটাও একটু পড়তে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্নে, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে লুব্ধক কি? লুব্ধক হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। তোমার অনেক সময় একটা প্রশ্ন থাকে যে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্ধক, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে, এই ভূগোল রিলেটেড বা হচ্ছে যেহেতু তোমাদেরকে 50টা প্রশ্ন ভূগোলের বিভিন্ন জিনিস কিন্তু তোমাকে অবশ্যই পড়ে তারপর হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে, কারণ 50টা প্রশ্ন বিভিন্ন টপিক থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এই জন্য একদম রিস্ক ছাড়া, যেহেতু পরীক্ষা মোটামুটি বলা যায় যে জুনের শেষে অথবা হয়তো জুলাইতে হবে, আবার আগস্টেও হতে পারে, যেহেতু এখনও সার্কুলার আসেনি, বলা যাচ্ছে না বিষয়গুলো। তো তোমাকে অবশ্যই যে মৌলিক বিষয়াবলীগুলো আছে, অর্থনীতি থেকে প্রশ্ন থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তোমাদের যখন ক্লাসটা হবে আগামীকাল রাতে যখন ক্লাস হবে তখন কিন্তু দেখবে যে অর্থনীতি থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন থাকে। তো পৌরনীতি, অর্থনীতি, ভূগোল এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, আইসিটি পড়ানো হবে, ইকোনমিক্স পড়ানো হবে। তো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, আমাদের ক্লাস যখন শুরু হয়ে যাবে আমরা কিন্তু একদম রকেটের গতিতে এই জিনিসগুলো শিখে ফেলবো। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশের সংবিধানের 36 নং অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? আমাদের যে সংবিধানের যে তৃতীয় ভাগ, এই তৃতীয় ভাগে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা আছে, তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে। এখানে আমরা অনুচ্ছেদ পাই 26 থেকে 47 নং পর্যন্ত। তো এই জায়গাতে আমরা 36 নং অনুচ্ছেদে আমরা দেখতে পাই মূলত চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে। কিসের স্বাধীনতার কথা বলা হয়েছে? চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে 36 নং অনুচ্ছেদে। অপরদিকে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে 37 নং অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে 39 নং অনুচ্ছেদে, এবং সংগঠনের স্বাধীনতা হচ্ছে 38 নং অনুচ্ছেদে। 36 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা, 37 নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, 38 নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা এবং 39 নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। এখন এই যে সংবিধান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখি, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ। সংবিধানের যে তৃতীয় ভাগ অলরেডি বলেছি, এখানে মৌলিক অধিকারের কথা বলা আছে। অনেক সময় একটা প্রশ্ন আসে যে সংবিধানের তৃতীয় ভাগে কোন অধিকারের কথা বলা আছে? মৌলিক অধিকারের কথা, এবং এখানে অনুচ্ছেদ হচ্ছে 26 থেকে 47 নং পর্যন্ত। এবং এখানে আমরা 27 নং অনুচ্ছেদে দেখতে পাই আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই জিনিসটা, ঠিক আছে। 28-এর 2-তে আমরা দেখতে পাই নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ, এবং এটা এই বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। 39-এর খ নং আমরা 36, 37, 38, 39 দেখেছি, এবং 39-এ দেখেছি চিন্তা ও স্বাধীনতার বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। পরবর্তীতে 39-এর খতে আমরা দেখতে পাই মুদ্রণ যন্ত্রের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। 39-এ আছে মূলত চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এবং 39-এর খতে আছে মুদ্রণ যন্ত্র বা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার কথা। 41 নং অনুচ্ছেদে আমাদের আছে ধর্মীয় স্বাধীনতার কথা। এই যে স্বাধীনতাগুলো, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যাই 48 নং অনুচ্ছেদে বলা আছে আমাদের যে রাষ্ট্রপতির বয়স ন্যূনতম 35 বছর হতে হবে, মূলত নির্বাচিত হওয়ার জন্য বা রাষ্ট্রপতি হওয়ার জন্য তাকে 35 বছর ন্যূনতম হতে হবে। এই জিনিসটার কথা সংবিধানের 48 নং অনুচ্ছেদে বলা আছে। আমরা সংবিধানের যে চতুর্থ ভাগের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখছি, যেখানে চতুর্থ ভাগে নির্বাহী বিভাগের কথা বলা আছে। আমরা জানি সরকারের বিভাগ হচ্ছে 3টি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে। এবং এখানে শাসন বিভাগকেই মূলত নির্বাহী বিভাগ বলা হয়। এবং নির্বাহী বিভাগের কথা সংবিধানের 48 থেকে 64 নং অনুচ্ছেদে বলা আছে। 48 থেকে 64 নং অনুচ্ছেদে সংবিধানের যে চতুর্থ ভাগ অর্থাৎ যে নির্বাহী বিভাগের কথা, এই জিনিসটা সংবিধানের চতুর্থ ভাগে বলা আছে 48 থেকে 64 নং অনুচ্ছেদ পর্যন্ত। পরবর্তীতে 51 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তি, রাষ্ট্রপতিকে জবাবদিহি করতে হবে না, এই সংশ্লিষ্ট বিষয় আছে। 55 নং অনুচ্ছেদে মূলত মন্ত্রিসভা গঠনের কথা বলা আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। পরবর্তীতে 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। তারপরে আমরা পঞ্চম ভাগে আমাদের কথা বলা আছে আইনসভা নিয়ে 65 থেকে 93 নং অনুচ্ছেদ পর্যন্ত বলা আছে।
65 নং অনুচ্ছেদে আমাদের আছে সংসদ প্রতিষ্ঠার কথা, এইদিকে আমরা দেখতে পেয়েছি 55তে আছে মন্ত্রিসভা গঠনের কথা, 65তে আছে সংসদ প্রতিষ্ঠার কথা। তারপরে আমরা এদিকে 70 নং অনুচ্ছেদে দেখতে পাই ফ্লোর ক্রসিং এর কথা বলা আছে, অর্থাৎ তুমি যেই দল থেকে নির্বাচিত হয়েছো সেই দলের বিপক্ষে কিন্তু তুমি ভোট দিতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি এক্স দল থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছো, তুমি এই এক্স দলের বিপক্ষে কিন্তু সংসদে ভোট দিতে পারবে না। ভোট দিলে তোমার যে সংসদ সদস্য পদ এটা কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ ফ্লোর ক্রসিং এর কথা বলা আছে সংবিধানের 70 নং অনুচ্ছেদে। 77 নং অনুচ্ছেদে মূলত ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা আছে, ন্যায়পাল প্রতিষ্ঠার কথা 77 নং অনুচ্ছেদে বলা আছে। সংবিধান থেকে প্রশ্ন থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, সংবিধান কিন্তু আমাদের লেকচারে রাখা হয়েছে, আমরা কিন্তু সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা নামে একটা লেকচার রেখেছি, সেখানে কিন্তু A to Z সংবিধানে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। সব যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, বিগত বছরে কোন প্রশ্নগুলো এসেছিল, কোন প্রশ্নগুলো এবার আসতে পারে, সব কিন্তু তোমাদেরকে দেখানো হবে। পরবর্তী প্রশ্নে, বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব হলো সাংরাই। এই যে উপজাতি থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, উপজাতি থেকে প্রশ্ন আসেই, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকেই মূলত প্রশ্ন আসে। এবং আমরা যদি বলি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, উপজাতিদের ধর্ম থেকে প্রশ্ন আসে, উপজাতিদের উৎসব থেকে প্রশ্ন আসে, উপজাতিদের যে অবস্থান রয়েছে এই অবস্থান থেকে প্রশ্ন থাকে। এই তিনটা জিনিস পড়লেই মূলত উপজাতি থেকে যেই জিনিসগুলো পড়া দরকার সেগুলো কিন্তু কাভার হয়ে যায়, ঠিক আছে। খুবই ছোট লেকচার, এখান থেকে কিন্তু 2টা থেকে 1টা প্রশ্ন কিন্তু থাকে, 1-2টা প্রশ্ন কিন্তু উপজাতি থেকে থাকে। তো খুবই ছোট লেকচার, 2-3 ঘন্টায় উপজাতি পড়ে ফেলা যায়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখানো হবে। তো সাংরাই হচ্ছে মূলত মারমাদের উৎসব, সাংরাই হচ্ছে মূলত মারমাদের উৎসব। অপরদিকে গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা, গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা, ঠিক আছে, ওয়াঙ্গালা হচ্ছে গারোদের উৎসব। তারপরে যদি আমরা যাই, আমরা দেখবো এদিকে সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই, সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। তারপরে আমরা চাকমাদের উৎসব দেখব, চাকমাদের উৎসবের নাম হচ্ছে মূলত বিজু, চাকমাদের উৎসবের নাম হচ্ছে মূলত বিজু, চাকমাদের উৎসবের নাম হচ্ছে মূলত বিজু, বিজু, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো দেখলাম, উৎসব থেকে প্রশ্ন আসে, এগুলো একটু তোমরা পড়ে নিও। তারপরে প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে। তোমরা যারা দ্বিতীয় লেকচারটা করেছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তোমাদের অবশ্যই এই প্রশ্নটা পারার কথা। আমরা বলেছিলাম যে এই যে মিশরীয়রা সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে। কিসের আবিষ্কার করে? লিখন পদ্ধতির আবিষ্কার করে। এবং তাদের যে লিখন পদ্ধতি, এই লিখন পদ্ধতির নাম কিন্তু ছিল হায়ারোগ্লিফিক্স। কিন্তু এই যে ফিনিশীয়রা কিন্তু সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার করে। ফিনিশীয়রা সর্বপ্রথম কি আবিষ্কার করে? ফিনিশীয়রা কিন্তু সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার করে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দ্বিতীয় যে লেকচার, সেই দ্বিতীয় লেকচারে দেখানো হয়েছিল। যারা দেখোনি সেই দ্বিতীয় লেকচার থেকে দেখে আসতে পারো। এছাড়াও আমরা কিছু জিনিস দেখবো, ঠিক আছে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি বলেছেন, মিশরকে বলেছেন নীল নদের দান। নীল নদের দান কেন বলেছেন? কারণ এই নীল নদ যদি না থাকতো তাহলে কিন্তু মিশর মরুভূমিতে পরিণত হতো। এই জন্য কিন্তু গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি বলেছেন মিশর হচ্ছে নীল নদের দান। এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে কে বলেছেন মিশরকে নীল নদের দান? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন মিশর হচ্ছে নীল নদের দান। মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড, গুরুত্বপূর্ণ। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মিশরীয় ভাস্কর্যের সবচেয়ে বড় গৌরব হচ্ছে স্ফিংস তৈরিতে। মিশরীয় যে ভাস্কর্য যারা তৈরি করতো তাদের সবচেয়ে বড় গৌরব হচ্ছে স্ফিংস তৈরিতে। এবং স্ফিংস হচ্ছে এমন একটা মূর্তি যার দেহটা মূলত সিংহের মতো, কিন্তু তার যে মাথাটা আছে মাথাটা অনেকটা মানুষের মতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই, মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও ছিলেন রানী ক্লিওপেট্রা। মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও ছিলেন রানী ক্লিওপেট্রা, এবং তাকে কিন্তু বলা হয় সার্পেন্ট অফ দ্য নাইল। সার্পেন্ট অফ দ্য নাইল মানে হচ্ছে নীল নদের সর্প। অনেক সময় একটা প্রশ্ন থাকে যে মিশরের যে সর্বশেষ ফারাও ছিল বা নীল নদের সর্প বলা হয় কাকে? মিশরের যে সর্বশেষ রানী ছিল রানী ক্লিওপেট্রা, তাকে বলা হয় নীল নদের সর্প। মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতির উদ্ভাবন করে, খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রশ্ন আসতে পারে কে প্রথম, কোন সভ্যতা হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার করে? মিশরীয়রা বা মিশরীয় সভ্যতা। তো তারা যে লিখন পদ্ধতির আবিষ্কার করে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। সেটা কি? সেটা হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্সের অর্থ কি? এই জিনিসটা থেকেও প্রশ্ন থাকে। হায়ারোগ্লিফিক্সের অর্থ হচ্ছে মূলত পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক্সের অর্থ হচ্ছে পবিত্র লিপি, যেগুলো মূলত আমরা দেখতে পাই মিশরের যে লিখন পদ্ধতি ছিল সেটা ছিল অক্ষরভিত্তিক চিত্রলিপি, অর্থাৎ কোন একটা ছবি দেখে তারা বুঝতো যে এটা কোন অক্ষর হতে পারে। তারপরে নগর সভ্যতার সূচনা হয় মূলত মিশরে, খুবই গুরুত্বপূর্ণ। নগর সভ্যতার সূচনা হয় কোন জায়গায়? মিশরে। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস,
এই গণনা রীতি সূচনা করে মূলত মিশরীয়রা। গুরুত্বপূর্ণ, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস কারা আবিষ্কার করে? মিশরীয়রা আবিষ্কার করে। মিশরীয়রা প্রথম 365 দিনের সৌর বছর এবং সৌর পঞ্জিকা আবিষ্কার করে। খুবই গুরুত্বপূর্ণ, 365 দিনে যে 1 বছর হবে এবং যে একটা সৌর পঞ্জিকা রয়েছে, পঞ্জিকা মানে হচ্ছে মূলত ক্যালেন্ডার, এই জিনিসটা মূলত মিশরীয়রা আবিষ্কার করে। সভ্যতা থেকে যখন প্রশ্ন থাকে, এই যে কার কি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে, কার কি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেগুলো থেকে প্রশ্ন থাকে, এগুলো দেখে রাখার চেষ্টা করবে। অঙ্কশাস্ত্রে পাটিগণিত এবং জ্যামিতির উদ্ভাবন করে মূলত এই মিশরীয়রা। তারপরে যদি আমরা একটু ফিনিশীয় সভ্যতাতে যাই, ফিনিশীয় সভ্যতা মূলত ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের একটা ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠেছিল এবং ফিনিশীয়দের পরিচয় হচ্ছে মূলত তারা জাহাজ নির্মাতা হিসেবে ইতিহাসে পরিচিত, জাহাজ নির্মাতা হিসেবে। যেহেতু তারা সমুদ্র উপকূলে থাকতো, তাই কিন্তু তাদের মূলত জাহাজ নির্মাতা হিসেবে তাদের মূলত খ্যাতি রয়েছে। ধ্রুবতারা দেখে তারা দিক নির্ণয় করতো, এ কারণে ধ্রুবতারাকে অনেক সময় ফিনিশীয় তারা বলা হয়। গ্রিক বীর আলেকজান্ডার ফিনিশীয় টায়ার নগরী দখল করে এটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন এবং তখনই কিন্তু মূলত এই যে ফিনিশীয় সভ্যতা, এই ফিনিশীয় সভ্যতার পতন ঘটে। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হচ্ছে বর্ণমালার উদ্ভাবন। গুরুত্বপূর্ণ, এই জায়গাটা থেকেই প্রত্যেকবার কিন্তু বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, যে সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি, বা এই বর্ণমালা আবিষ্কার করে কারা? ফিনিশীয়রা। তারা 22টি মূলত বর্ণমালা বা বর্ণ আবিষ্কার করেছিল। পরবর্তীতে দেখতে পাই ক্যালডীয় সভ্যতা। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাঁদ নেজার এবং ক্যালডীয়রাই সর্বপ্রথম সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। গুরুত্বপূর্ণ, তোমার অনেক সময় একটা প্রশ্ন আসে, সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে কারা? ক্যালডীয়রা। এবং তারা প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় মূলত ভাগ করে। এবং এই যে সম্রাট নেবুচাঁদ নেজার ছিল, তিনিই কিন্তু ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান, এটা গড়ে তুলেছিলেন। এবং এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান কোন জায়গায় অবস্থিত, এই জিনিসটা থেকে অনেকবার প্রশ্ন এসেছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান মূলত ইরাকে অবস্থিত। গুরুত্বপূর্ণ, কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। তোমার প্রশ্ন আসতে পারে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান কোথায় অবস্থিত বা কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। গ্রিক মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট মারা যান মূলত এই ব্যাবিলনে, ঠিক আছে। তো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, চিত্রকর্মটি কোন শিল্পীর? এই যে এই টপিকটার নাম হচ্ছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। এবং এই জায়গায় মূলত আমরা যে চিত্রকর্মগুলো রয়েছে, এই চিত্রকর্মগুলো থেকে প্রশ্ন দেখতে পাই। বিখ্যাত যে সকল চিত্রশিল্পী রয়েছেন বিশ্বের, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। এবং এই দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, এটা মূলত এই চিত্রকর্মটির চিত্রশিল্পী হচ্ছেন মূলত সালভাদর ডালি। এই চিত্রকর্মটির চিত্রশিল্পী হচ্ছেন মূলত সালভাদর ডালি, ঠিক আছে। অপরদিকে আমরা দেখতে পাই এই যে ভিনসেন্ট ভ্যান গগ, তার হচ্ছে চিত্রকর্ম হচ্ছে দ্য পটেটো ইটার্স, দ্য স্টারি নাইট, দ্য সানফ্লাওয়ার্স। পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গুয়ের্নিকা, যেখানে স্পেনের যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধের কথা বর্ণনা আছে। লিওনার্দো দা ভিঞ্চিকে আমরা সবাই চিনি, তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মূলত মোনালিসা। তো এই যে এই জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে। তো আমি এই জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, আসলে প্রশ্ন এগুলোর ভেতর থেকেই আসবে, ঠিক আছে। লিওনার্দো দা ভিঞ্চি, তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ভিট্রুভিয়ান ম্যান এবং হচ্ছে লা জিওকন্ডা। এখান থেকে তোমাকে মোনালিসা পড়তে হবে, দ্য লাস্ট সাপার পড়তে হবে এবং হচ্ছে এখানে লা জিওকন্ডা, এই 3টা জিনিস মূলত পড়তে হবে, ঠিক আছে। এই 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। মাইকেল অ্যাঞ্জেলো, তার বিখ্যাত চিত্রকর্মগুলো হচ্ছে ডেভিড, পিয়েটা। মোজেসের নামটা তোমার গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, এখান থেকে মোজেসটা বেশি গুরুত্বপূর্ণ, মোজেসটা থেকেই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় প্রশ্ন আসে। মোজেস হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর চিত্রকর্ম, ঠিক আছে। এম দিয়ে মোজেস, এম দিয়ে মাইকেল অ্যাঞ্জেলো। পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গুয়ের্নিকা, ঠিক আছে, গুয়ের্নিকা। বাকিগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি, তাও একটু দেখে রাখতে পারো। সালভাদর ডালির বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, গুরুত্বপূর্ণ। ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য স্টারি নাইট, দ্য সানফ্লাওয়ার্স, দ্য পটেটো ইটার্স। 3টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, 3টাই থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন কিন্তু এসেছে, ঠিক আছে। 3টাই কিন্তু পড়তে হবে। মকবুল ফিদা হোসেনের বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে ব্যাটল অফ গঙ্গা অ্যান্ড যমুনা। তো এই জিনিসগুলো মোটামুটি দেখলে কিন্তু হয়ে যাবে। আর বিস্তারিত যেই জিনিসগুলো আরও দেখা দরকার সেগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে দেখানো হবে। নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি? নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। কিসের জনক? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, ঠিক আছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এবং এই দিকে আমরা মূলত দেখতে পাই যে দ্য প্রিন্স নামে যে বইটি রয়েছে এটি হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলির রচিত বই। এবং নিকোলো ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? কারণ তিনি মূলত যে ধর্মকে মূলত রাষ্ট্র থেকে আলাদা করেছেন, ঠিক আছে। এবং যে সেকুলারিজমের যে ধারণাটা সেটা মূলত তার হাত ধরেই মূলত শুরু হয়, এই জন্য কিন্তু মূলত তাকে মূলত নিকোলো ম্যাকিয়াভেলিকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। অপরদিকে দ্য পলিটিক্স এবং হচ্ছে দ্য পোয়েটিক্স এবং হচ্ছে দ্য পোয়েটিক্স, এই দুইটা হচ্ছে মূলত অ্যারিস্টটলের। এই দুইটা কার? এই দুইটা হচ্ছে মূলত অ্যারিস্টটলের। দ্য রিপাবলিক হচ্ছে মূলত প্লেটোর রচিত বই। এবং ওয়ার অ্যান্ড পিস হচ্ছে মূলত লিও টলস্টয়ের। এই বইগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গ্রন্থ, লেখক, উক্তি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আবারও বললাম এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। নিম্নের কোনটি ঢাকা, চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয়? ঢাকার প্রাচীন নাম ছিল আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের ছিল মূলত আমরা দেখতে পাই ইসলামাবাদ এবং সিলেটের ছিল জালালাবাদ। তাহলে কোনটি প্রাচীন নাম হবে না? সেটি হচ্ছে ইসলামপুর হবে না। তারপরের প্রশ্নে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কখন? এই যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ এই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মূলত চালু হয় বেগম খালেদা জিয়ার সময়ে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। বিখ্যাত স্থান বা বিখ্যাত ব্যক্তির ভিতরে আগে আমরা প্রশ্ন দেখতাম শেখ মুজিবুর রহমান থেকে, এখন কিন্তু বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় মূলত 1 জানুয়ারি 1993 সালে। 1 জানুয়ারি 1993 সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। কিন্তু আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় যে বাধ্যতামূলক শিক্ষা আইন পাস হয় কত সালে? আইন পাস হয় 1990 সালে। আইন পাস হয় 1990 সালে, ঠিক আছে। যদি বলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কত সালে? 1990 সালে। এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1993 সালে। আরেকটা এখানে অ্যাড করা যায় যে এটা প্রাথমিকভাবে মূলত দেখার জন্য, টেস্ট করার জন্য যে এটা কার্যকরী কিনা, এই জন্য কিন্তু 1992 সালে কয়েকটা উপজেলা চালু করা হয়েছিল, ঠিক আছে। কয়েকটা উপজেলা চালু করা হয়েছিল এবং পরবর্তীতে একদম ফুললি আমরা এটা দেখতে পাই 1 জানুয়ারি 1993 সালে। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিখ্যাত ব্যক্তি থেকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোনটি? আমরা জানি পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বতমালার যে গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু এই পদ্মা নদীর মূলত উৎপত্তি হয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসেও দেখানো হয়েছিল। এই জিনিস থেকে আমি মূলত তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে। এটা আমরা আর দেখছি না এখন, কারণ এটা অলরেডি আমরা দাগিয়েছি। তোমরা দ্বিতীয় ক্লাসের যে লেকচার স্লাইড, যেটা ইউটিউবেও পেয়ে যাবা, ক্লাসটাও পেয়ে যাবা, মূলত স্লাইডটাও পেয়ে যাবা, সেখান থেকে এই জায়গাগুলো হচ্ছে পড়ে নিবা, ঠিক আছে। এটা আমরা পরে আর সময় নষ্ট করছি না, যেহেতু আমরা দ্বিতীয় ক্লাসে এই জিনিসগুলো দাগিয়ে দিয়েছি। প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? আমরা দেখতে পাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেহেতু 50টা প্রশ্ন আসে, খেলাধুলা থেকে কিন্তু 2টা প্রশ্ন আসে। একটা প্রশ্ন দেখা যায় যে বেসিক প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন আসে সাম্প্রতিক প্রশ্ন। তো প্রথম যে ফুটবল বিশ্বকাপ, এই প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। এবং এই যে প্রথম ফুটবল বিশ্বকাপ, এটা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটাতে কিন্তু উরুগুয়ে চ্যাম্পিয়ন লাভ করেছিল। আমরা যদি একটু দেখি যে ফুটবলের যে নিয়ন্ত্রক সংস্থা আমরা জানি তার নাম হচ্ছে ফিফা। ফিফার পুনরূপ হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা মূলত প্রতিষ্ঠিত হয় 1904 সালের 21 মে। যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ আসছে, এখান থেকে কিন্তু 2-1টা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখো। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালের 21 মে। এই যে পূর্ণরূপ এবং কত সালে প্রতিষ্ঠিত হয়, 2টা তথ্যই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ফিফা এর সদর দপ্তর অবস্থিত জুরিখ, সুইজারল্যান্ড, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই যে ফুটবলের যে উর্বর ভূমি, এটাকে বলা হয় মূলত দক্ষিণ আমেরিকা মহাদেশ বা ল্যাটিন আমেরিকাকে বলা হয় মূলত ফুটবলের উর্বর ভূমি। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 1930 সালে উরুগুয়েতে এবং চ্যাম্পিয়নও হয় এই জায়গাতে উরুগুয়ে। এবং ফুটবল খেলার জন্ম হয় কিন্তু চীনে। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে আমাদের ফুটবল বিশ্বকাপ রয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো আমরা যদি একটু আগাম তথ্য বা সাম্প্রতিক যে সকল জিনিস থেকে প্রশ্ন আসতে পারে সেটা যদি একটু দেখি, 23তম বিশ্বকাপ ফুটবল যেটা মূলত 2026 সালে অনুষ্ঠিত হবে। এইটা মূলত কানাডা, মেক্সিকো এবং
যুক্তরাষ্ট্র, এই 3টা দেশে অনুষ্ঠিত হবে। তোমার প্রশ্ন আসতে পারে যে 23তম বিশ্বকাপ ফুটবল কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। পরবর্তী বিশ্বকাপ 24তম বিশ্বকাপ, আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। এটা 2030 সালে মূলত মরক্কো, স্পেন, পর্তুগাল, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে এই জায়গাগুলোতে মূলত অনুষ্ঠিত হবে। এবং এইখানে আমরা দেখতে পাই যে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে মোট একটা একটা করে ম্যাচ আয়োজন করবে। দেখো আমরা দেখতে পাই যে 1930 সালে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল। ফুটবল বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে মূলত একটা একটা করে মোট 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবং মূল খেলাগুলো মূলত মরক্কো, স্পেন এবং পর্তুগালে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা দেখতে পাই যে 3টা মহাদেশে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হবে। মরক্কো আফ্রিকা মহাদেশে, স্পেন পর্তুগাল হচ্ছে ইউরোপ মহাদেশে, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। অর্থাৎ 3টা মহাদেশে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হবে। 25তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 2034 সালে সৌদি আরবে। গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে 2028 সালে, এটা অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এটা গুরুত্বপূর্ণ, পরবর্তীটা গুরুত্বপূর্ণ না। 25তম অলিম্পিক শীতকালীন অনুষ্ঠিত হবে 2026 সালে ইতালিতে, একটু দেখে রাখতে পারো এই জিনিসটা। তারপরে যদি আমরা যাই 20তম এশিয়ান গেমস 2026 সালে, গুরুত্বপূর্ণ না, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ না। এটা অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, এইটাও গুরুত্বপূর্ণ না। পরবর্তীতে আমাদের দেখতে হবে যে 24তম ওয়ানডে বিশ্বকাপটা একটু মাথায় রাখবে, এটা অনুষ্ঠিত হবে 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া, অর্থাৎ আফ্রিকার এই 3টি দেশে অনুষ্ঠিত হবে। 15তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2031 সালে ভারত এবং বাংলাদেশে। ভারত এবং বাংলাদেশে এটা একটু মাথায় রাখবে। এবং 18তম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে 2027 সালে বাংলাদেশে। এই তথ্যগুলো একটু খেলাধুলা থেকে আগাম তথ্য মনে রাখবে, আর বেসিক তথ্যগুলো আর যা দরকার তোমাদেরকে কিন্তু পরবর্তীতে দেখানো হবে। ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড়? এই দিকে আমরা দেখতে পাই ভারত মহাসাগরের যে দ্বীপটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সেটা হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। আমরা যদি মাদাগাস্কারের একটু ম্যাপটা দেখি, এটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ, এবং এইদিকে তো ইন্ডিয়ান ওশান, এই যে দেখো এখানে লেখা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশান, অর্থাৎ হচ্ছে ভারত মহাসাগর। এবং এই দিকে যে এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এই যে দেখো এই যে দ্বীপটা, এটা হচ্ছে মূলত মাদাগাস্কার। এবং ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মূলত এই মাদাগাস্কার। তার পরবর্তী প্রশ্নে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? এই যে জাতীয় বিষয়াবলী, এই জাতীয় বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। জাতীয় বিষয়াবলী থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন থাকতে পারে, এবং এই জিনিসগুলো তোমাদের কিন্তু বিস্তারিত দেখানো হবে। আমরা জানি আমাদের যে জাতীয় সঙ্গীত কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, যেখানে এই যে গান আমার সোনার বাংলা, যেটার মোট লাইন হচ্ছে 25টি, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে 10 লাইন। জাতীয় সঙ্গীত কত লাইন দেখো একটু খেয়াল করো, জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে 10 লাইন। কিন্তু আমাদের যে যখন ধরো যে 10 লাইন নেওয়া হয়েছে, এতটুকুই থাক, বিস্তারিত তোমাদের পরবর্তীতে আরও বলবো। তো এই যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে যে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে, এর মানে এটা আসছে কোন জায়গা থেকে? আমরা দেখতে পাই এটা আসছে মূলত যে একজন বাউল ছিল, ঠিক আছে, সেই বাউলের মূলত যে বাউলের নাম ছিল গগন হরকরা। এই গগন হরকরার একটা গান ছিল আমি কোথায় পাবো তারে, সেটা থেকে মূলত সুর নিয়ে আসা হয়েছে। এবং এই জাতীয় সঙ্গীতের মূলত ইংরাজি অনুবাদক ছিলেন কিন্তু সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান কিন্তু এই জাতীয় সঙ্গীতের ইংরাজি অনুবাদক ছিলেন। তো এই যে জাতীয় সঙ্গীত ছাড়াও জাতীয় মনোগ্রাম রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, আরও যে সকল বিষয়গুলো রয়েছে জাতীয় বিষয়াবলীতে, সেগুলো তোমাদেরকে পড়ানো হবে। এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, খুবই সহজ প্রশ্ন হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো এই জায়গাগুলো তোমাদের দেখানো হবে ভালোভাবে, তোমরা সেটার জন্য অপেক্ষা করতে পারো। পরবর্তীতে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটির রচয়িতাকে? এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম কবিতা। তোমার প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের প্রথম কবিতা কোনটি? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষা আন্দোলনের প্রথম কবিতা। তোমার প্রশ্ন আসতে পারে ভাষা আন্দোলনের প্রথম কবিতাটা কোনটি? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি, ঠিক আছে। এবং এই কবিতার রচয়িতা হচ্ছেন মাহবুবুল আলম, চট্টগ্রামের কবি মাহবুবুল আলম মূলত কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটির রচয়িতা। ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল শিল্পগুলো রয়েছে বা সাহিত্যগুলো রয়েছে, বিশেষ করে এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। ধরো প্রশ্ন আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক
ওই বইয়ের রচয়িতাকে, উপন্যাসের রচয়িতাকে, নাটকের রচয়িতাকে, এগুলো ভালো করে দেখতে হবে। এই জায়গায় মূলত আমরা ভাষা আন্দোলন ভিত্তিক যেই গল্প উপন্যাসগুলো রয়েছে বা নাটক রয়েছে সেগুলো অ্যাড করেছি, এগুলো একটু দাগিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে দেখবে। ভাষা আন্দোলন ভিত্তিক যে উপন্যাস ছিল আর্তনাদ, এই আর্তনাদের রচয়িতা হচ্ছেন মূলত শওকত ওসমান। ঠিক আছে, তোমার প্রশ্ন আসতে পারে যে আর্তনাদের রচয়িতাকে শওকত ওসমান। আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হচ্ছেন জহির রায়হান, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বিগত বছরে এসেছে। চলচ্চিত্র জীবন থেকে নেওয়া লেট দেয়ার বি লাইট, এটারও মূলত রচয়িতা হচ্ছে বা চলচ্চিত্রকার হচ্ছে জহির রায়হান, গুরুত্বপূর্ণ। নাটক কবর নাটক, এর নাট্যকার হচ্ছে মূলত মুনীর চৌধুরী, কবর নাটকের নাট্যকার হচ্ছে মুনীর চৌধুরী। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই মূলত নিয়ে আসা হয়েছে। কোন দেশকে রেইনবো নেশন বলা হয়? রেইনবো নেশন মানে কি? রেইনবো নেশন মানে হচ্ছে সকল ধর্ম, জাতি, গোষ্ঠী, সকল মানুষ হচ্ছে একসাথে বসবাস করবে। আমরা যদি সাউথ আফ্রিকার দিকে তাকাই, সাউথ আফ্রিকাকে কিন্তু মূলত রেইনবো নেশন বলা হয়। সাউথ আফ্রিকাকে কিন্তু রেইনবো নেশন বলা হয়। পরবর্তী প্রশ্নে, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু এখনো আসে, কিন্তু এই জায়গাতে তোমার হচ্ছে নাম চেঞ্জ করে আসতে পারে। তোমার আসতে পারে অস্থায়ী সরকার, বা আসতে পারে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বা আসতে পারে বিপ্লবী সরকার। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। এবং এই মুজিবনগর সরকার আমরা দেখতে পাই গঠিত হয় কবে? মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল। 1971 সালের 10ই এপ্রিল 1971 সালের 10ই এপ্রিল কিন্তু এই মুজিবনগর সরকার গঠিত হয়। এবং এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? শপথ গ্রহণ করে তার ঠিক 7 দিন পরে, অর্থাৎ 17ই এপ্রিল। এখান থেকে আবারও বলছি, নাম চেঞ্জ করে কিন্তু আসতে পারে, অস্থায়ী সরকার দিয়ে আসতে পারে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিয়ে আসতে পারে। তো এখানে আমরা দেখতে পাই ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। AHM কামরুজ্জামান ছিল ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। M মনসুর আলী ছিল মূলত অর্থমন্ত্রী। M মনসুর আলী ছিল মূলত অর্থমন্ত্রী। M মনসুর আলী ছিল অর্থমন্ত্রী। তারপর আমরা তাজউদ্দিন আহমেদকে দেখতে পাই, তিনি ছিল প্রধানমন্ত্রী। এবং খন্দকার মোস্তাক আহমেদ থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, ওটা পড়া লাগবে না, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিল, এটা জানার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসি মানে হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর অবস্থিত দুবাইয়ে। ঠিক আছে, দুবাইয়ে অবস্থিত, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। পরবর্তীতে আমাদের শেষ প্রশ্নে, মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে কোন বাহিনীর অধিনায়ক ছিলেন? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় 3টা মূলত ফোর্স গঠন করা হয়েছিল, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। এখানে যে জেড ফোর্স রয়েছে সেই জেড ফোর্সের কিন্তু অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। এবং এস ফোর্সের অধিনায়ক ছিল কিন্তু মূলত আমরা দেখতে পাই KM শফিউল্লাহ। ঠিক আছে, এবং কে ফোর্সের অধিনায়ক দেখতে পাই মূলত মেজর খালেদ মোশাররফকে। কে ফোর্সের ছিল খালেদ মোশাররফ, এস ফোর্সের ছিল মেজর KM শফিউল্লাহ। আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, মেজর KM শফিউল্লাহ। মেজর KM শফিউল্লাহ ছিল এস ফোর্সের অধিনায়ক, অপরদিকে কে ফোর্সের অধিনায়ক ছিল মূলত খালেদ মোশাররফ। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আবারও বলছি, জিয়াউর রহমান থেকে একটু বিস্তারিত উইকিপিডিয়া থেকে একটু পড়ে নিও, তার সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এর মাধ্যমে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমাদের যে তৃতীয় স্পেশাল ক্লাস ছিল জিকে, সেই জিনিসটা শেষ করলাম। তোমরা জানাতে পারো যে এই ক্লাসগুলো তোমাদের উপকার হয় কিনা, বা এই ক্লাসগুলো করে তোমরা কতটুকু উপকারিতা পাচ্ছ, সেই জিনিসগুলো তোমাদের জানাতে পারো। এবং স্লাইড সংশ্লিষ্ট বিষয়গুলো আশা করি তোমরা এগুলো নিয়ে মেসেজ দিবে না, যেইভাবে বলেছি সেভাবে মূলত করলে তুমি মূলত স্লাইডটা পেয়ে যাবে। এবং ইউটিউব থেকেও তুমি চাইলে ক্লাসটি দেখে নিতে পারো, ইউটিউবে এই ক্লাসটি মূলত আপলোড করা হবে। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বা আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তখন আমরা বলেছি যে আমাদের ফ্রি যে ক্লাস ছিল এগুলোর কিন্তু যে পরিমাণ, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, কারণ ওই দিকে আমাদের একটু বেশি সুযোগ দিতে হবে, ওই দিকে একটু বেশি সময় দিতে হবে। তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হওনি তারা চাইলে কিন্তু পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আশা করি খুবই সুন্দর একটা আমাদের প্রিপারেশন হবে, এবং খুব গোছালো এবং সুশৃঙ্খল প্রিপারেশন নিয়ে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাতে বসতে পারবো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।